বন্ধুরা, আমার নাম ব্রজেন দাস। আমার সংসারটা একসময় ছিল আনন্দ আর কোলাহলে পরিপূর্ণ। আমার স্ত্রী মায়া আর আমাদের ৩ সন্তানকে নিয়ে আমাদের এই ছোট্ট পৃথিবীটা ছিল যেন এক টুকরো স্বর্গ। বড় ছেলে প্রবাসে নিজের জীবন গুছিয়ে নিয়েছে, একমাত্র মেয়েরও বিয়ে দিয়েছি ভালো ঘরে। এখন বাড়িতে আছি আমি, আমার স্ত্রী আর আমাদের ছোট ছেলে রুশান। রুশান এখনও কলেজে পড়ে, আমাদের চোখের মণি। আমাদের এই ছোট্ট পরিবারে আরেকজন সদস্য আছে, যাকে ছাড়া আমাদের সংসারটা অসম্পূর্ণ। তার নাম লিয়ানা, আমাদের বাসার কাজের মেয়ে। লিয়ানা শুধু নামে কাজের মেয়ে, আসলে সে আমাদের মেয়ের মতোই। খুব ছোটবেলায় সে আমাদের বাড়িতে এসেছিল। আমার স্ত্রী মায়া তাকে নিজের হাতে বড় করেছে। লেখাপড়ার সুযোগ তার হয়নি, কিন্তু আচার ব্যবহারে, সততা আর দায়িত্ববোধে সে যে কোনো শিক্ষিত মেয়ের চেয়ে কম নয়। তার মায়াবী মুখশ্রী আর নম্র স্বভাবের কারণে আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই তাকে স্নেহ করে। আমাদের সংসারের প্রতিটি কোণায় তার হাতের ছোঁয়া লেগে আছে। সে শুধু আমাদের কাজ করে দেয় না, আমাদের পুরো সংসারটাকে একটা অদৃশ্য মায়ার বাঁধনে আগলে রাখে। আমাদের দিনগুলো বেশ শান্তিতেই কাটছিল। আমি আমার ব্যবসা সামলাই, মায়া ঘর দেখে, আর রুশান তার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। লিয়ানা তার দায়িত্বগুলো নিপুণ হাতে সামলে নেয়। কিন্তু ইদানিং আমি একটা বিষয় লক্ষ্য করছিলাম, যা আমার মনের শান্তিতে কিছুটা হলেও বিঘ্ন ঘটাচ্ছিল। আমার ছেলে রুশান আর লিয়ানার মধ্যে সম্পর্কটা যেন আগের চেয়ে একটু বেশি গভীর হয়ে উঠছে। তারা এখন আগের চেয়ে অনেক বেশি সময় একসাথে কাটায়, যা আমার চোখে একটু অন্যরকম ঠেকছিল। প্রথম দিকে আমি বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেইনি। ভেবেছিলাম ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, তাই হয়তো তাদের মধ্যে বন্ধুত্বটা একটু বেশি। কিন্তু দিনের পর দিন তাদের এই মেলামেশা আমার মনে সন্দেহের বীজ বপন করতে শুরু করল। রুশান কলেজ থেকে ফিরেই লিয়ানার সাথে গল্প জুড়ে দিত। কখনো দেখতাম রান্নাঘরে মায়ের পাশে লিয়ানা কাজ করছে, আর রুশান সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। তাদের হাসির শব্দ আমার কানে আসত, আর আমার বুকের ভেতরটা কেন যেন অজানা আশঙ্কায় কেঁপে উঠত। লিয়ানা মেয়েটা দেখতে সত্যিই খুব সুন্দর। তার শ্যামলা মুখে একজোড়া টানা টানা চোখ, হাসলে গালে টোল পড়ত। আমার ভয় হতে লাগলো, রুশান হয়তো তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পড়েছে। বয়সের দোষে যদি সে কোনো ভুল পথে পা বাড়ায়, এই চিন্তাটা আমাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। আমি একজন বাবা, আমার সন্তানের জন্য চিন্তা হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমার এই চিন্তাটা ধীরে ধীরে সন্দেহে রূপান্তরিত হচ্ছিল, যা আমাদের সুন্দর পরিবারে একটা কালো ছায়া ফেলতে শুরু করেছিল। তাদের এই ঘনিষ্ঠতা একসময় বাড়ির বাইরেও বিস্তৃত হতে শুরু করল। রুশান প্রায় লিয়ানাকে সাথে নিয়ে বাইরে যেত। কখনো বলতো বই আনতে যাচ্ছি, কখনো বলতো বন্ধুর বাসায় যাচ্ছি। লিয়ানা খুব সুন্দর করে সেজেগুজে তার সাথে যেত। তাদের একসাথে বাড়ি থেকে বের হতে দেখলে আমার মনে হতো যেন তারা কোনো নবীন দম্পতি। এই দৃশ্যগুলো আমার অস্বস্তি আরও বাড়িয়ে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না তাদের এই সম্পর্কের আসল রহস্যটা কি। আমার স্ত্রী মায়াকে বিষয়টা কয়েকবার বলার চেষ্টা করেছি, কিন্তু সে বরাবরই বিষয়টাকে উড়িয়ে দিয়েছে। তার মতে ওরা ছোট থেকে একসাথে আছে, ভাই বোনের মতোই তো সম্পর্ক ওদের, তুমি মিছিমিছি চিন্তা করছো। কিন্তু আমার মন মানছিল না। আমার মনে হচ্ছিল ডাল মে কুচ কালা হ্যায়। এই ঘনিষ্ঠতার পেছনে নিশ্চয়ই অন্য কোনো গল্প লুকিয়ে আছে, যা আমার কাছ থেকে আড়াল করা হচ্ছে। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে শেষ দেখতেই হবে। আমার ছেলে কোনো ভুল করছে কিনা, বা লিয়ানা তাকে কোনোভাবে প্রভাবিত করছে কিনা, তা আমাকে জানতে হবে। একজন দায়িত্ববান বাবা হিসেবে আমার সংসারকে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে রক্ষা করা আমার কর্তব্য। তাই আমি তাদের দুজনের উপর গোপনে নজর রাখতে শুরু করলাম। আমি তখনও জানতাম না এই নজরদারি আমাকে এমন এক সত্যের মুখোমুখি করবে, যা আমার চিন্তাভাবনার জগৎটাকেই ওলটপালট করে দেবে। আমার নজরদারির প্রথম কয়েকদিন স্বাভাবিকভাবেই কাটল। আমি দূর থেকে তাদের পর্যবেক্ষণ করতাম, তাদের কথাবার্তা শোনার চেষ্টা করতাম, কিন্তু সন্দেহজনক তেমন কিছুই খুঁজে পেতাম না। তারা বেশিরভাগ সময় পড়াশোনা, কলেজ বা বন্ধুবান্ধবের মতো সাধারণ বিষয় নিয়েই কথা বলত। কিন্তু আমার মন থেকে সন্দেহের কাঁটা কিছুতেই সরছিল না। আমার মনে হচ্ছিল তারা আমার উপস্থিতিতেই হয়তো সতর্ক হয়ে যায়। আসল ঘটনাটি ঘটে আমার চোখের আড়ালে, যখন আমি বা আমার স্ত্রী বাসায় থাকি না। একদিন বিকেলে আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম। রুশান কলেজ থেকে ফিরে সোজা তার ঘরে চলে গেল। কিছুক্ষণ পর লিয়ানা তার জন্য নাস্তা নিয়ে গেল। আমি ভাবলাম এটাই সুযোগ। আমি আর চোখে তাদের ঘরের দরজার দিকে তাকিয়ে রইলাম। লিয়ানা নাস্তা দিয়ে সাথে সাথেই ফিরে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে গেলেও সে ঘর থেকে বের হলো না।
আমার বুকের ভেতরটা ধক করে উঠল। তাহলে কি আমার সন্দেহই সত্যি? আমি নিঃশব্দে চেয়ার থেকে উঠে পা টিপে টিপে রুশানের ঘরের দরজার কাছে গেলাম। ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না, যা আমার সন্দেহকে আরও ঘনীভূত করে তুলল। একটা চাপা ফিসফিসানির শব্দ আমার কানে আসছিল, কিন্তু কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল না। আমার কান দরজার সাথে প্রায় লেগে গিয়েছিল। আমি তাদের কথোপকথনের কিছু অংশ শোনার জন্য ছটফট করছিলাম। কি এমন গোপন কথা থাকতে পারে তাদের মধ্যে, যা এত নিচু স্বরে বলতে হয়? হঠাৎ করেই ভেতর থেকে রুশানের গলার আওয়াজ একটু জোরে শোনা গেল। তোমাকে কতবার বলেছি এই সময়টা শুধু আমার জন্য, বাবা বা মা যেন কিছু বুঝতে না পারে। এই কথা শোনার পর আমার মাথাটা ঘুরে গেল। আমার মনে হলো আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাহলে তো আমি ঠিকই ভেবেছিলাম, তারা দুজন মিলে আমার অগোচরে কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে। আমার ছেলে আমার বিশ্বাসভঙ্গ করছে, আমার ঘরের সম্মান নষ্ট করছে। রাগে অপমানে আমার শরীর কাঁপতে শুরু করলো। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। দরজায় ধাক্কা দিয়ে প্রায় ঝড়ের বেগে ঘরের ভেতরে ঢুকে পড়লাম। আমি ভেবেছিলাম তাদের দুজনকে হয়তো কোনো আপত্তিকর অবস্থায় দেখতে পাবো, কিন্তু ঘরের ভেতরের দৃশ্য দেখে আমি মুহূর্তের জন্য থমকে গেলাম। আমি দেখলাম রুশান তার পড়ার টেবিলে বসে আছে, আর লিয়ানা একটু দূরে দাঁড়িয়ে ঘরের এক কোণা ঝাড়ু দিচ্ছে। আমাকে হুট করে এভাবে ঘরে ঢুকতে দেখে তারা দুজনেই বেশ অবাক হলো। বিশেষ করে লিয়ানা ভয়ে কিছুটা গুটিয়ে গেল। রুশান অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, বাবা তুমি এভাবে হুট করে, কিছু হয়েছে? তার চোখে মুখে কোনো অপরাধবোধের চিহ্ন ছিল না, বরং বিস্ময় ছিল। আমি কি বলবো ভেবে পেলাম না। আমার রাগী চেহারাটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। আমি তো অন্য কিছু ভেবে এসেছিলাম। আমতা আমতা করে বললাম, না মানে দেখতে এলাম তুই ঠিকমতো পড়াশোনা করছিস কিনা। আমার অজুহাতটা যে কতটাই ঠুনকো ছিল তা আমি নিজেও বুঝতে পারছিলাম। লিয়ানা ততক্ষণে ঝাড়ু দেওয়া থামিয়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার মুখটা ভয়ে সাদা হয়ে গিয়েছিল। হয়তো সে ভেবেছিল আমি তাকে বকাঝকা করব। আমি তার দিকে একবার তাকিয়ে কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে এলাম। আমার মনটা আরও বেশি বিভ্রান্তিতে ছেয়ে গেল। যা শুনলাম আর যা দেখলাম তার মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছিলাম না। তাহলে রুশান কোন সময়ের কথা বলছিল? কেনই বা সে বলছিল যে আমি বা তার মা যেন কিছু না জানি? এই ঘটনাটা আমার সন্দেহকে কমানোর বদলে আরও বাড়িয়ে দিল। আমার মনে হতে লাগলো তারা হয়তো আমার উপস্থিতি টের পেয়েই নিজেদের সামলে নিয়েছে। তারা এখন অনেক বেশি চতুর হয়ে গেছে। আমাকে আরও সতর্ক হতে হবে। তাদের আসল উদ্দেশ্যটা আমাকে জানতেই হবে। সেদিন রাত থেকে আমার ঘুম হারাম হয়ে গেল। নিজের ছেলের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে হচ্ছে, এই ভাবনাটাই আমার জন্য ছিল চরম লজ্জার এবং অপমানের। কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। প্রথমবারের চেষ্টায় ব্যর্থ হওয়ার পর আমি আরও মরিয়া হয়ে উঠলাম। আমার মনে জেদ চেপে গিয়েছিল যে রুশান আর লিয়ানার মধ্যে ঠিক কী চলছে তা আমি খুঁজে বের করবই। আমি তাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা আরও মনোযোগ দিয়ে লক্ষ্য করতে শুরু করলাম। আমার স্ত্রী মায়া আমার এই পরিবর্তনটা খেয়াল করেছিল। সে আমাকে প্রায়ই বলতো, তোমার কি হয়েছে বলো তো? সারাক্ষণ এমন গম্ভীর হয়ে থাকো কেন? রুশান আর লিয়ানাকে নিয়ে তোমার অহেতুক সন্দেহটা এবার বন্ধ করো। আমি তাকে বোঝাতে পারতাম না যে যা আমি শুনেছি তারপর আমার পক্ষে চুপ করে থাকা সম্ভব নয়। কিছুদিন পরের ঘটনা। সেদিন ছিল শুক্রবার, রুশানের কলেজ বন্ধ। সকাল থেকে দেখছিলাম লিয়ানা বেশ সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে। তার পরনে ছিল একটা নতুন জামা, যেটা আমি আগে কখনো দেখিনি। আমার মনে খটকা লাগল। রুশানও সকাল থেকে বেশ হাসি খুশি ছিল। দুপুরের খাবারের পর সে আমার কাছে এসে বলল, বাবা আমি এক বন্ধুর বাসায় যাচ্ছি, ফিরতে একটু রাত হতে পারে। আমি কিছু বলার আগেই সে ঘর থেকে বেরিয়ে গেল। আমার মন বলছিল সে একা যাচ্ছে না। আমার অনুমান সত্যি প্রমাণ করে কিছুক্ষণ পরেই লিয়ানা ঘর থেকে বের হল। সে মায়ার কাছ থেকে বাইরে যাওয়ার অনুমতি নিল। মায়া সরল মনে তাকে অনুমতি দিয়েও দিল। আমি বারান্দা থেকে দেখলাম লিয়ানা আমাদের গলি থেকে বের হয়ে প্রধান রাস্তায় একটা রিকশার জন্য অপেক্ষা করছে। একটু পরেই রুশান একটা রিকশা নিয়ে তার সামনে এসে দাঁড়াল এবং তারা দুজনে একসাথে রিকশায় উঠে চলে গেল। আমার বুকের ভেতরটা রাগে জ্বলে উঠল। আমার ছেলে আমাকে মিথ্যে কথা বলে কাজের মেয়ের সাথে ঘুরতে গেছে। সারা দিন আমার মনের ভেতরটা ছটফট করতে লাগল। কোনো কিছুতেই মন বসাতে পারছিলাম না। সন্ধে গড়িয়ে রাত হল।
কিন্তু তাদের ফেরার কোনো নাম নেই। আমার দুশ্চিন্তা বাড়তে থাকল। মায়া কয়েকবার রুশানকে ফোন দিয়েছিল, কিন্তু সে ফোন ধরেনি। রাত 10টা বাজার পর আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি ঠিক করলাম, আজকেই এর একটা হেস্তনেস্ত করতে হবে। তারা বাসায় ফিরলেই আমি রুশানকে সরাসরি জেরা করব। রাত প্রায় 10:30টার দিকে তারা একসাথে বাসায় ফিরল। তাদের দুজনের মুখেই ছিল আনন্দের ছাপ, যা আমার রাগকে আরও উস্কে দিল। তারা খুব সন্তর্পণে, প্রায় নিঃশব্দে ঘরে ঢুকছিল, যেন আমরা তাদের ফেরার সময়টা টের না পাই। আমি ড্রয়িং রুমের সোফায় অন্ধকারের মধ্যে বসেছিলাম। আমাকে দেখতে পেয়ে তারা দুজনই চমকে উঠল। রুশান অপ্রস্তুত গলায় বলল, বাবা, তুমি এখনো জেগে আছো? আমি কঠিন গলায় বললাম, কোথায় গিয়েছিলে? আমার গলার স্বরে রুশান কিছুটা ঘাবড়ে গেল। সে ঢোক গিলে বলল, বলেছিলাম তো, বন্ধুর বাসায়। আমি ধমক দিয়ে বললাম, মিথ্যে কথা বলবে না। আমি নিজের চোখে দেখেছি তুমি লিয়ানাকে নিয়ে বেরিয়েছ। সত্যি করে বলো, কি চলছে তোমাদের মধ্যে? আমার ধমকে লিয়ানা ভয়ে কাঁপতে শুরু করল। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। রুশান লিয়ানাকে দেখে কিছুটা সাহস সঞ্চয় করে বলল, বাবা, তুমি যা ভাবছো তেমন কিছুই না। আমরা একটা জরুরি কাজেই গিয়েছিলাম। আমি ব্যঙ্গ করে বললাম, ও, জরুরি কাজ? কাজের মেয়ের সাথে তোমার আবার কিসের এত জরুরি কাজ? আমাকে কি তোমরা বোকা পেয়েছ? আমার চিৎকারে মায়াও ঘর থেকে বেরিয়ে এলো। সে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বলল, কি করছো তুমি? ছেলেমেয়েগুলো সবে ফিরল। যা বলার কাল সকালে বলো। কিন্তু আমি সেদিন কিচ্ছু শুনতে চাইনি। আমার মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আমার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, আর এই লিয়ানা তাকে নষ্ট করছে। আমি রুশানকে শেষবারের মতো সতর্ক করে দিয়ে বললাম, আজকের পর থেকে যদি আমি তোমাদের দুজনকে একসাথে বাড়ির বাইরে দেখেছি বা কোনো অহেতুক মেলামেশা করতে দেখেছি, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর লিয়ানা, তুমি তোমার কাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ভুলে যেও না, তুমি এই বাড়ির কাজের মেয়ে। আমার কথাগুলো ছিল তীরের ফলার মতো ধারালো। লিয়ানা কান্নায় ভেঙে পড়ল আর রুশান রাগে দুঃখে নিজের ঘরে চলে গেল। সেই দিন আমাদের বাড়িতে যে অশান্তির ঝড় উঠেছিল তা সহজে থামার ছিল না। সেই রাতের ঘটনার পর আমাদের বাড়ির পরিবেশটা পুরোপুরি বদলে গেল। একটা থমথমে অস্বস্তিকর নীরবতা সবসময় বিরাজ করত। রুশান আমার সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছিল। প্রয়োজনের বাইরে সে আমার সামনে আসত না। লিয়ানাও সারাক্ষণ ভয়ে ভয়ে থাকত। তার সেই প্রাণোচ্ছল হাসিটা যেন কোথায় হারিয়ে গিয়েছিল। সে এখন একটা যান্ত্রিক পুতুলের মতো তার কাজগুলো করে যেত, কিন্তু তার চোখে মুখে থাকত একরাশ বিষণ্ণতা আর ভয়। এই পরিস্থিতি আমারও নিজের ভালো লাগছিল না, কিন্তু আমি নিরুপায় ছিলাম। আমার মনে হচ্ছিল সংসারের রাশ টেনে না ধরলে সবকিছু হাতের বাইরে চলে যাবে। আমার কড়া শাসনের ফলে রুশান আর লিয়ানার প্রকাশ্য মেলামেশা বন্ধ হয়ে গিয়েছিল। তারা এখন আর একসাথে গল্প করত না, হাসাহাসি করত না। বাড়ির বাইরে একসাথে যাওয়া তো দূরের কথা। আমি ভেবেছিলাম আমার পদক্ষেপে হয়তো কাজ হয়েছে, তারা হয়তো ভয় পেয়ে নিজেদের শুধরে নিয়েছে। কিন্তু আমার এই ধারণা ছিল সম্পূর্ণ ভুল। তারা শুধু তাদের কৌশল বদলেছিল। তাদের গোপন যোগাযোগ ঠিকই চলছিল, শুধু আমি তা ধরতে পারছিলাম না। একদিন মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বাথরুমে যাবার জন্য ঘর থেকে বের হয়ে আমি রুশানের ঘরের দরজার নিচ দিয়ে আবছা আলো দেখতে পেলাম। এত রাতে তার ঘরে আলো জ্বলছে কেন? সে তো সাধারণত তাড়াতাড়ি ঘুমিয়ে পারে। আমার মনে আবারও সন্দেহের পোকা নড়ে চড়ে উঠল। আমি সন্তর্পণে দরজার কাছে এগিয়ে গেলাম। ভেতর থেকে খুব নিচু গলায় কথা বলার আওয়াজ আসছিল। আমি কান পেতে শোনার চেষ্টা করলাম। ভেতরে দুজন মানুষের উপস্থিতি স্পষ্ট বোঝা যাচ্ছিল। একজন রুশান, অন্য কণ্ঠটা যে লিয়ানার তা বুঝতে আমার এক মুহূর্তও দেরি হলো না। এত রাতে লিয়ানা রুশানের ঘরে কি করছে? আমার রক্ত মাথায় চড়ে গেল। তাহলে আমার শাসন, আমার হুঁশিয়ারি কোনো কাজেই আসেনি। তারা আমার চোখের আড়ালে তাদের সম্পর্ক চালিয়ে যাচ্ছে। এই মেয়েটা তো আচ্ছা ধূর্ত। আমার সরলতার সুযোগ নিয়ে সে আমার ছেলেকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না। যা করার আজকেই করতে হবে। হাতে নাতে তাদের ধরতে হবে। আমি কোনো শব্দ না করে ধীরে ধীরে দরজার হাতলে হাত রাখলাম। ভাগ্যক্রমে দরজাটা ভেতর থেকে ছিটকিনি দেওয়া ছিল না। আমি এক ঝটকায় দরজাটা খুলে ফেললাম। আমার পরিকল্পনা ছিল ভেতরে ঢুকে তাদের এমনভাবে চমকে দেব যে তারা পালানোর বা কিছু লুকানোর সুযোগই পাবে না। কিন্তু ভেতরে যা দেখলাম তা আমার আগের বারের অভিজ্ঞতার মতোই বিভ্রান্তকর।
রুশান তার পড়ার চেয়ারে বসা, আর লিয়ানা কার থেকে বেশ কিছুটা দূরে মেঝেতে হাঁটু গেড়ে বসে একটা বইয়ের পাতা উল্টাচ্ছিল। ঘরের আলোটা ছিল টেবিল ল্যাম্পের, তাই পুরো ঘরটা আলোকিত ছিল না। আমাকে দেখে তারা দুজনেই যেন ভূত দেখার মতো চমকে উঠল। লিয়ানার সাথে সাথে বইটা তার ওড়নার নিচে লুকিয়ে ফেলার চেষ্টা করল। রুশান দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আমার পথ আগড়ে বলল, বাবা, তুমি এখানে এত রাতে? তার গলায় ছিল স্পষ্ট আতঙ্ক। আমি তার দিকে এবং ভয়ে জড়সড় হয়ে থাকা লিয়ানার দিকে তাকিয়ে বললাম, তোমরা কি করছিলে এখানে? এত রাতে তোমার ঘরে এই মেয়ে কি করে? আমার কণ্ঠে ছিল চূড়ান্ত অবিশ্বাস আর ক্রোধ। আমি নিশ্চিত ছিলাম তারা আমার কাছে কিছু একটা লুকাচ্ছে। রুশান আমতা আমতা করে বলল, লিয়ানা আমার ঘর পরিষ্কার করতে এসেছিল। এই অজুহাতটা এতই দুর্বল ছিল যে আমার হাসি পেয়ে গেল। আমি ব্যঙ্গ করে বললাম, তাই নাকি? মাঝরাতে ঘর পরিষ্কার, আর বই নিয়ে কি করছিলে? সেটাও কি পরিষ্কার করার অংশ? রুশান কোনো উত্তর দিতে পারল না। লিয়ানা শুধু নীরবে চোখের জল ফেলতে লাগল। আমি বুঝতে পারলাম সরাসরি জেরা করে তাদের কাছ থেকে সত্যি কথা বের করা যাবে না। তারা প্রতিবারই কোনো না কোনো অজুহাত দিয়ে পার পেয়ে যাচ্ছে। আমাকে অন্য কোনো পথ ভাবতে হবে। পরপর দুবার ব্যর্থ হওয়ার পর আমার মনের অবস্থা আরও খারাপ হয়ে গেল। আমি নিশ্চিত ছিলাম যে কিছু একটা ঘটছে, কিন্তু আমি তার কোনো শক্ত প্রমাণ জোগাড় করতে পারছিলাম না। রুশান আর লিয়ানা প্রতিবারই এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছিল যা দেখে তাদের দোষী সাব্যস্ত করা কঠিন হয়ে পড়ছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক অদৃশ্য শত্রুর সাথে লড়াই করছি। এই শত্রু হল আমারই ছেলের গোপনীয়তা, যা সে আমার কাছ থেকে আড়াল করার জন্য সব কিছু করতে প্রস্তুত। বাড়ির থমথমে পরিবেশটা আমার স্ত্রী মায়ার উপরও প্রভাব ফেলছিল। সে আমাকে বোঝানোর চেষ্টা করত, দেখো, তুমি যা করছো তাতে হিতে বিপরীত হচ্ছে। ছেলেটা তোমার থেকে দূরে সরে যাচ্ছে, আর মেয়েটাও সারাক্ষণ ভয়ে থাকে। এভাবে একটা সংসার চলতে পারে না। ওদের উপর বিশ্বাস রাখো। কিন্তু আমার পক্ষে বিশ্বাস করা সম্ভব ছিল না। আমার কানে তখনও রুশানের সেই কথাগুলো বাজছিল। বাবা বা মা যেন কিছু বুঝতে না পারে। এই একটা কথাই আমার সব বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছিল। আমি তাদের ওপর থেকে নজরদারি সরাইনি, বরং আরও বাড়িয়ে দিয়েছিলাম। আমি তাদের ভুলের অপেক্ষায় ছিলাম। আমি জানতাম মানুষ যতই চতুর হোক না কেন, বারবার একই কাজ করতে গেলে একদিন না একদিন সে ভুল করবেই। আর আমি সেই দিনের জন্যই অপেক্ষা করছিলাম। আমার এই অতিরিক্ত সন্দেহর কারণে আমি আমার নিজের কাজকর্মেও মন দিতে পারছিলাম না। ব্যবসায় ক্ষতি হচ্ছিল, সামাজিকতা রক্ষা করতে পারছিলাম না। আমার পুরো জগৎটাই যেন রুশান আর লিয়ানাকে কেন্দ্র করে ঘুরছিল। একদিন আমি বাজার থেকে ফিরে দেখি লিয়ানার হাতে একটা সুন্দর প্যাকেট। সে খুব যত্ন করে প্যাকেটটা তার ঘরে নিয়ে যাচ্ছিল। আমার কৌতূহল হলো। আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, তোমার হাতে ওটা কি? লিয়ানা আমাকে দেখে ভয় পেয়ে গেল এবং প্যাকেটটা পেছনে লুকানোর চেষ্টা করল। তার এই আচরণ আমার সন্দেহকে আরও উস্কে দিল। আমি ধমক দিয়ে বললাম, কি আছে দেখাও। সে ভয়ে ভয়ে প্যাকেটটা আমার হাতে দিল। আমি প্যাকেটটা খুলে ভেতরে একটা দামি শাড়ি আর কিছু কসমেটিক্স দেখতে পেলাম। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। লিয়ানার মতো একজন সাধারণ কাজের মেয়ের পক্ষে এত দামি জিনিস কেনা সম্ভব নয়। তাহলে এটা নিশ্চয়ই রুশান তাকে কিনে দিয়েছে। আমার ছেলে আমার টাকা নষ্ট করে এই মেয়ের পেছনে ওড়াচ্ছে। আমার মাথাটা রাগে ঝিমঝিম করতে লাগল। আমি এর শেষ দেখে ছাড়ব বলে মনে মনে প্রতিজ্ঞা করলাম। আমি লিয়ানাকে কিচ্ছু না বলে প্যাকেটটা নিয়ে সোজা রুশানের ঘরে গেলাম। সে তখন গান শুনছিল। আমাকে দেখে সে কিছুটা অবাক হলো। আমি প্যাকেটটা তার সামনে ছুঁড়ে মেরে বললাম, এসব কি? রুশান প্যাকেটটার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, এটা লিয়ানার জন্য, আমি কিনে দিয়েছি। তার স্বীকারোক্তি শুনে আমার বিস্ময়ের সীমা রইল না। সে কোনো প্রকার ভয় বা সংকোচ ছাড়াই বিষয়টা স্বীকার করে নিল। আমি চিৎকার করে বললাম, তার মানে আমি যা ভেবেছিলাম তাই সত্যি? তোমার এত সাহস হয় কি করে? আমার টাকার উপর তুমি এই মেয়ের জন্য খরচ করছো? রুশান আগের মতোই শান্তভাবে উত্তর দিল, বাবা, তুমি আবার ভুল করছো। এটা আমি আমার নিজের জমানো টাকা দিয়ে কিনেছি। ওর সামনে জন্মদিন, তাই উপহার হিসেবে দিয়েছি। এতে অন্যায়ের কি আছে? তার যুক্তির কাছে যেন আমি হেরে যাচ্ছিলাম, কিন্তু আমার মন বলছিল এটা শুধু জন্মদিনের উপহার নয়, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। সেদিন আমি রুশানকে অনেক বকাঝকা করলাম। তাকে বললাম, একজন কাজের মেয়ের সাথে এত মাখামাখির কোনো দরকার নেই, এতে পরিবারের সম্মান নষ্ট হয়। রুশান কোনো উত্তর না দিয়ে চুপ করে আমার সব কথা শুনল। কিন্তু তার চোখের দৃষ্টিতে আমি কোনো অনুশোচনা দেখিনি, বরং এক ধরনের দৃঢ়তা দেখতে পেয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম ঝড়টা এখনও শেষ হয়নি, বরং আসল ঝড়ের হয়তো কেবল শুরু হতে চলেছে।
আমার মন বলছিল খুব শিগগিরই এমন কিছু ঘটতে চলেছে যা আমাদের পরিবারের ভিত্তি নাড়িয়ে দেবে। একের পর এক ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। আমার স্বাভাবিক চিন্তাভাবনার ক্ষমতা যেন লোপ পাচ্ছিল। আমি যা দেখছিলাম, যা শুনছিলাম, তার উপর ভিত্তি করে একটা সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলাম যে রুশান এবং লিয়ানা একটি অনুচিত সম্পর্কে জড়িত এবং তারা দুজনেই আমাকে বোকা বানাচ্ছে। এই চিন্তাটা আমাকে একজন বাবা হিসেবে ব্যর্থ প্রমাণ করছিল। আমার মনে হচ্ছিল আমি আমার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারিনি। এই গ্লানি আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম যে সরাসরি কথা বলে বা জেরা করে কোনো লাভ হবে না। তারা দুজনেই খুব চতুরতার সাথে প্রতিবার আমার অভিযোগ খণ্ডন করে দিচ্ছে। তাদের হাতে নাতে ধরার জন্য আমার কাছে কোনো অকাট্য প্রমাণ ছিল না। তাই আমি মনে মনে একটি চূড়ান্ত পরিকল্পনা করলাম। পরিকল্পনাটা আমার নিজের কাছেই খুব নোংরা এবং অনৈতিক মনে হচ্ছিল, কিন্তু আমার কাছে আর কোনো বিকল্প ছিল না। আমি সিদ্ধান্ত নিলাম আমি তাদের অজান্তে তাদের গোপন কার্যকলাপ পর্যবেক্ষণ করব। আমার পরিকল্পনার মূল অংশ ছিল রুশানের ঘরের জানালার ব্যবহার। তার ঘরের জানালাটা আমাদের বাড়ির পেছনের দিকে, যেখানে সাধারণত কেউ যায় না। জায়গাটা কিছুটা অন্ধকার এবং ঝোপঝাড়ে পূর্ণ। আমি ঠিক করলাম পরের বার যখন আমি অনুমান করতে পারবো যে তারা দুজন রুশানের ঘরে একান্তে সময় কাটাচ্ছে, তখন আমি বাইরে গিয়ে ওই জানালা দিয়ে উকি দিয়ে দেখব। আমি দেখব বন্ধ দরজার আড়ালে ঠিক কী হয়। আমি তাদের আসল উদ্দেশ্যটা নিজের চোখে দেখতে চেয়েছিলাম। এই পরিকল্পনাটা করার পর থেকেই আমার নিজের প্রতি এক ধরনের ঘৃণা জন্মাতে শুরু করেছিল। নিজের ছেলের ঘরে উঁকি দেওয়ার মতো লজ্জাজনক কাজ আর কী হতে পারে? কিন্তু আমার ভেতরের সন্দিগ্ধ মনটা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। আমি নিজেকে বোঝালাম আমি যা করছি আমার পরিবারের সম্মান রক্ষার জন্যই করছি। একজন অভিভাবক হিসেবে এটা আমার দায়িত্ব। এই যুক্তি দিয়ে আমি আমার অপরাধ বোধকে কিছুটা চাপা দেওয়ার চেষ্টা করলাম। সুযোগ আসতে খুব বেশি দেরি হলো না। কয়েকদিন পরে এক রাতের ঘটনা। খাওয়া দাওয়ার পর সবাই যখন নিজের ঘরে চলে গেছে, আমি ইচ্ছে করেই আমার ঘরের আলো নিভিয়ে জেগে বসে রইলাম। আমার কান ছিল খাড়া। রাত 12টা নাগাদ আমি খুব সাবধানে আমার ঘর থেকে বেরিয়ে এলাম। বাড়িটা ছিল নিস্তব্ধ। আমি পা টিপে টিপে রুশানের ঘরের দিকে এগিয়ে গেলাম। যা ভেবেছিলাম তাই। দরজার নিচ দিয়ে আবারও আবছা আলো দেখা যাচ্ছে এবং ভেতর থেকে চাপা গুঞ্জন ভেসে আসছে। এবার আমি আর দরজায় ধাক্কা দেওয়ার ভুল করলাম না। আমি নিঃশব্দে বাড়ির পেছনের দরজার দিকে এগিয়ে গেলাম। দরজাটা খুলে সাবধানে বাইরে বেরিয়ে এলাম। রাতের অন্ধকারে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আমি ঝোপঝাড়ের আড়াল দিয়ে সাবধানে রুশানের ঘরের জানালার নিচে এসে দাঁড়ালাম। আমার বুকের ভেতরটা হাতুড়ির মতো পিটছিল। উত্তেজনা, ভয় আর আশঙ্কার এক মিশ্র অনুভূতি আমার সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। জানালার পর্দাটা সামান্য সরানো ছিল। আমি সেই ছোট্ট ফাঁক দিয়ে ভেতরে দেখার চেষ্টা করলাম। প্রথমে ভালো করে কিছু দেখতে পাচ্ছিলাম না। ঘরের আলোটা খুব কম ছিল। আমি আমার চোখকে অন্ধকারের সাথে মানিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ সময় দিলাম। তারপর আমি যা দেখলাম তার জন্য আমি মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিলাম না। ভেতরের দৃশ্যটা আমার সমস্ত ধারণা, সমস্ত সন্দেহকে এক মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দিল। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি হয়তো স্বপ্ন দেখছি। যা আমি দেখছিলাম তা ছিল আমার কল্পনারও অতীত। আমার সারা শরীর যেন জমে গিয়েছিল। আমার মুখ দিয়ে কোনো কথা সরছিল না। আমি শুধু পাথরের মূর্তির মতো সেই জানালার ফাঁক দিয়ে ভেতরের অবিশ্বাস্য দৃশ্যের দিকে তাকিয়ে রইলাম। যে সত্য আমার সামনে উন্মোচিত হলো তা আমার হৃদয়ে গর্ব এবং লজ্জার এক অভূতপূর্ব ঝড় তুলে দিয়েছিল। জানালার সেই ছোট্ট ফাঁক দিয়ে আমি যা দেখছিলাম তা আমার বহু দিনের জমানো সন্দেহ আর ক্ষোভের ইমারতকে এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিল। আমি দেখছিলাম আমার ছেলে রুশান তার পড়ার টেবিলে বসেনি, বরং সে মেঝেতে লিয়ানার পাশে বসে আছে। তাদের সামনে কোনো প্রেমের উপন্যাস বা আপত্তিকর কিছু ছিল না। ছিল একটি পুরনো বাংলা বর্ণপরিচয়ের বই, একটি খাতা আর একটি পেন্সিল। লিয়ানা খুব মনোযোগ দিয়ে খাতায় কি যেন লেখার চেষ্টা করছিল, আর রুশান তার পাশে বসে অত্যন্ত ধৈর্য সহকারে তার আঙ্গুল ধরে অক্ষর চেনাতে সাহায্য করছিল। আমি স্পষ্ট শুনতে পেলাম রুশান খুব নিচু কিন্তু স্পষ্ট গলায় লিয়ানাকে বলছে, দেখো লিয়ানা, এটা ক আর এটা খ। ভয় পাবার কিছু নেই, চেষ্টা করলেই তুমি পারবে, আমি তো আছি তোমার সাথে। লিয়ানার মুখে ছিল একই সাথে শেখার আগ্রহ এবং অপারগতার এক মিশ্র অভিব্যক্তি। সে পেন্সিলটা দিয়ে খাতায় আঁকিবুকি কাটছিল আর রুশান পরম স্নেহে তাকে উৎসাহিত করছিল। এই দৃশ্য আমার হৃদয়ে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করল।
এরপর আমি রুশানের মুখ থেকে এমন কিছু কথা শুনলাম যা শুনে আমার মনে হলো আমার পায়ের তলার মাটি যেন গর্বে ফুলে উঠছে। রুশান লিয়ানাকে বলছিল, শোনো, আমি যে তোমাকে পড়াচ্ছি এই বিষয়টা বাবা যাতে কোনোভাবেই জানতে না পারে, কারণ বাবা হয়তো চাইবেন না তার বাসার কাজের মেয়ে লেখাপড়া শিখুক। বাবা হয়তো ভাবেন কাজের মেয়ে সারা জীবন কাজের মেয়েই থাকবে। তিনি হয়তো তোমাকে ভুল বুঝতে পারেন। সে আরও বলল, কিন্তু আমি চাই তুমি পড়ালেখা শিখে অনেক বড় হও। তুমি কাজের মেয়ে হলে কি হবে? তুমিও তো একজন মানুষ, তোমারও তো নিজের পায়ে দাঁড়ানোর অধিকার আছে, স্বপ্ন দেখার অধিকার আছে। আমি তোমাকে সাহায্য করতে চাই যাতে তুমি আর কারো উপর নির্ভরশীল না থাকো। একদিন তুমি নিজের পরিচয় তৈরি করবে, সেদিন দেখবে সবাই তোমাকে সম্মান করবে। রুশানের প্রতিটি কথা আমার বুকে এসে গর্বের তীরের মতো বিঁধছিল। আমার চোখ দিয়ে তখন অঝরে জল গড়িয়ে পড়ছিল। এ জল দুঃখের বা অপমানের ছিল না, এ ছিল পরম আনন্দের, সীমাহীন গর্বের। যে ছেলেকে আমি দিনের পর দিন সন্দেহ করেছি, যার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছি, সেই ছেলেটি আসলে কত মহৎ একটি কাজ করছে। হাতের কাছে এমন সুন্দরী একটি মেয়েকে পেয়েও তার মনে কোনো বাজে চিন্তা আসেনি, বরং সে মেয়েটির জীবনকে সুন্দর করার জন্য, তাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজে পরিশ্রম করে যাচ্ছে। এমন চরিত্রবান সন্তান কয়জন পিতার ভাগ্যে জোটে? আমার নিজের উপর তীব্র ঘৃণা আর লজ্জা হতে লাগল। আমি কি বোকা? আমি তাদের বন্ধুত্বের মধ্যে, তাদের হাসাহাসির মধ্যে, তারা একসাথে বাইরে যাওয়ার মধ্যে কেবল সন্দেহের বিষ খুঁজেছি। আমি একবারও ভাবিনি এর পেছনে এমন সুন্দর একটা উদ্দেশ্য থাকতে পারে। রুশান যে লিয়ানাকে দামি শাড়ি কিনে দিয়েছিল, তা হয়তো তাকে লেখাপড়ায় উচ্ছ্বসিত করার জন্যই ছিল। তারা যে লুকিয়ে আমার অগোচরে দেখা করত, তার কারণ ছিল আমার প্রতি রুশানের ভুল ধারণা। সে ভেবেছিল আমি হয়তো তার এই মহৎ উদ্যোগকে সমর্থন করব না। আমার মনে হলো একজন বাবা হিসেবে আমি আমার ছেলের কাছে হেরে গেছি। সে আমার চেয়ে অনেক বেশি উদার, অনেক বেশি মানবিক। সে মানুষকে তার কাজের পরিচয়ে বিচার করে না, বিচার করে মানুষ হিসেবে। আমার মনে হলো এই মুহূর্তে আমার উচিত ভেতরে গিয়ে আমার ছেলেকে জড়িয়ে ধরা এবং আমার ভুলের জন্য তার কাছে ক্ষমা চাওয়া। আমি আর এক মুহূর্তও বাইরে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার ভেতরের সমস্ত দ্বিধা, সমস্ত ক্ষোভ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গিয়েছিল। আমি আর পেছনের দরজা দিয়ে নয়, বরং আত্মগ্লানি আর গর্বের এক মিশ্র অনুভূতি নিয়ে বাড়ির সদর দরজা দিয়েই ভেতরে ঢুকলাম। আমার পদক্ষেপ ছিল ধীর কিন্তু স্থির। আমি সরাসরি রুশানের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। এবার আর ধাক্কা দেওয়ার জন্য নয়, বরং তাদের মহৎ কাজের একজন নীরব সাক্ষী থেকে একজন গর্বিত সমর্থক হবার জন্য। আমি দরজায় আলতো করে টোকা দিলাম, আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু করার জন্য। দরজায় আমার মৃদু টোকা শুনে ভেতর থেকে আওয়াজ আসা বন্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে সব নিস্তব্ধ। আমি বুঝতে পারছিলাম তারা দুজন নিশ্চয়ই খুব ভয় পেয়েছে। হয়তো ভাবছে আমি আবার তাদের বকাছকা করার জন্য এসেছি। কয়েক মুহূর্ত পর রুশান ভয়ে ভয়ে দরজা খুলল। আমাকে দরজায় দাঁড়ানো দেখে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। লিয়ানা ভয়ে দেয়ালের সাথে প্রায় মিশে গিয়েছিল। তার হাতে ধরা খাতা পেন্সিল সে লুকানোরও সুযোগ পায়নি। আমি কোনো কথা না বলে ঘরের ভেতরে ঢুকলাম। রুশান আমার দিকে তাকিয়ে আছে, যেন সে আমার পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছে। আমি তার চোখের দিকে তাকালাম। সেই চোখে ভয় ছিল, কিন্তু কোনো অপরাধবোধ ছিল না। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। তারপর যা করলাম তার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। আমি আমার ছেলেকে আমার বুকের সাথে সজোরে জড়িয়ে ধরলাম। আমার চোখ দিয়ে তখন বাঁধ ভাঙা জলের স্রোত নামছে। রুশান আমার এই আচরণে পুরোপুরি হতভাগ হয়ে গিয়েছিল। সে হয়তো আমার কাছ থেকে প্রচণ্ড রাগ বা তিরস্কার আশা করেছিল, কিন্তু আমার এই আবেগপ্রবণ আলিঙ্গনটাকে কিংকর্তব্য বিমূঢ় করে দিল। সে আস্তে করে আমাকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, বাবা। আমি তার মাথায় হাত বোলাতে বোলাতে কান্না ভেজা গলায় বললাম, আমাকে ক্ষমা করে দিস বাবা, আমি তোকে ভুল বুঝেছি। আমি তোর মতো একজন সন্তানের বাবা হতে পেরে আজ গর্বিত। আমার কথা শুনে রুশান এবং লিয়ানা দুজনেই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি লিয়ানার দিকে ফিরে তাকালাম। মেয়েটা তখনও ভয়ে কাঁপছে। আমি তার মাথায় হাত রেখে বললাম, মা, তুমি আমাকে ভয় পেও না। আমি তোমাদের সব কথা শুনেছি, সব দেখেছি। তুমি শুধু এই বাড়ির কাজের মেয়ে নও, তুমি আমার আরেকটা মেয়ে। আজ থেকে তোমার পড়াশোনার সমস্ত দায়িত্ব আমার। রুশান একা নয়, আমরা সবাই মিলে তোমার স্বপ্ন পূরণ করব। আমার কথা শুনে লিয়েনার চোখ থেকেও জলের ধারা নামল, তবে তা ভয়ের নয়, আনন্দের। সেই রাতে আমাদের বাড়ির পরিবেশটা এক মুহূর্তেই বদলে গেল। বহুদিনের জমানো সন্দেহের কালো মেঘ কেটে গিয়ে সেখানে বিশ্বাস আর ভালোবাসার এক নির্মল আলো ছড়িয়ে পড়ল। আমি আমার স্ত্রী মায়াকে দেখে সব কথা খুলে বললাম। সেও শুনে আনন্দে আত্মহারা হয়ে গেল।
সে রুশানকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম আমার ছেলে কোনো ভুল করতে পারে না। আমি তোমাকেও বলেছিলাম অহেতুক সন্দেহ না করতে। আমি স্ত্রীর সামনে লজ্জিত হলাম, কিন্তু সেই লজ্জা আমার আনন্দকে ম্লান করতে পারিনি। বন্ধুরা, সেদিন আমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি পেয়েছিলাম। আমরা প্রায়শই মানুষকে তার বাহ্যিক আচরণ বা পরিস্থিতি দেখে বিচার করে ফেলি। আমাদের সন্দেহের চোখ অনেক সময় সত্যকে দেখতে পায় না। আমার ছেলে রুশান আমাকে শিখিয়েছে মানুষের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা থাকলে যে কোনো মহৎ কাজ করা সম্ভব। সে শিখিয়েছে মনুষ্যত্ব পদ বা পরিচয় নয়, বরং অন্যের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার মধ্যেই নিহিত। পরের দিন থেকে আমাদের বাড়িতে এক নতুন সকাল শুরু হলো। লিয়ানা এখন আর শুধু কাজের মেয়ে নয়, সে আমাদের পরিবারের একজন ছাত্রী। দিনের বেলায় সে সংসারের কাজ করে, আর রাতের বেলায় রুশান এবং আমি দুজনেই তাকে পড়াই। তার শেখার আগ্রহ দেখে আমরা মুগ্ধ। আমরা বিশ্বাস করি একদিন সে নিশ্চয়ই নিজের পায়ে দাঁড়াবে এবং সমাজের একজন সম্মানিত নাগরিক হিসেবে পরিচিত হবে। আজ আমি আমার ছেলেকে নিয়ে গর্ববোধ করি। আমি প্রত্যাশা করি বাংলার প্রতিটি ঘরে যেন রুশানের মতো এমন চরিত্রবান সূর্য সন্তান জন্মায়, যারা শুধু নিজের কথা না ভেবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের হাত ধরে এগিয়ে নিয়ে যাবে। যে যুবকের হাত কাছে অফুরন্ত সুযোগ থাকা সত্ত্বেও সে কোনো অন্যায় পথে পা না বাড়িয়ে বরং একজন অসহায় মেয়ের জীবনকে আলোকিত করার ব্রত নেয়, সেই তো আসল নায়ক। আসুন আমরা সবাই সন্দেহের পরিবর্তে বিশ্বাস দিয়ে সম্পর্ক গড়ি এবং মানুষের ভেতরের মনুষ্যত্বকে সম্মান করতে শিখি। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে ধন্যবাদ।